সামনে কথা বলতে এসেছি দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্রের জাদুকরের। দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখছেন যে ইউনূস সরকার বিদায় নিয়েছে। বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচন বিতর্কিত তর্কিত, নির্বাচন নিয়ে হাজার তর্ক থাকতে পারে। এটিকে যদি আমি খুব সংক্ষেপে বলি যে 2024 সালেও একটা সরকার গঠিত হয়েছিল। 7 জানুয়ারি 2024 একটি নির্বাচনের মাধ্যমে। সেই সরকারটিও একপাক্ষিক ছিল। আওয়ামী লীগ সরকার একা একাই নির্বাচন করেছিল। তবে সেখানে একটু পার্থক্য ছিল, আওয়ামী লীগ কাউকে বলেনি যে তুমি নির্বাচনে এসো না। কিন্তু এবারের নির্বাচনটা পুরোপুরি একপাক্ষিক। এখানে এবার বলা হয়েছে, সরাসরি একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ তোমাদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো অধিকার নেই। সেই বিচারে এটা অনেক বেশি একপাক্ষিক নির্বাচনটা হয়ে গেল, একটি সরকার গঠিত হলো। সরকার গঠন, সরকার নিয়ে আমরা আরও বিভিন্নভাবে আলাপ করব, দিনের পর দিন আমাদের আলাপ চলতেই থাকবে। কিন্তু একজন বিদায় নিলেন, একটি সরকার বিদায় নিল, একজন সরকার প্রধান বিদায় নিলেন, যাকে বলা হয় যে দারিদ্রের জাদুকর। জাস্ট নামে, কিন্তু বাস্তবতা এই লোকটি যখন সরকার পরিচালনা করতে এলো তখন আমরা কি দেখলাম? আমাদের বাংলাদেশের ললাটে দারিদ্রের তিলক লাগিয়ে দিয়ে চলে গেলেন। আমরা আজকে সেই আলাপটা একটু করতে চাই। আজ আমরা একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা দেশের প্রতিটি মানুষের পকেটে প্রভাব ফেলছে। সেটি হলো দেশে ঋণের বোঝা। বাংলাদেশ প্রতিদিন বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন করেছে। আজ 18 ফেব্রুয়ারি 2026 এই বিশেষ প্রতিবেদনে বেশ আমরা দেখছি, কিন্তু তথ্য ধরে ধরে তারা প্রতিবেদনটি করেছে। চাঞ্চল্যকর প্রতিবেদন বলা যায়। প্রতিবেদনটির শিরোনাম দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্রের জাদুকরের। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর 2024 সালের 8ই আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন। তখন সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু 1.5 বছর পর যখন তিনি বিদায় নিচ্ছেন তখন হিসেবটা কেমন? আওয়ামী লীগ সরকার 17 বছরে যে ঋণ রেখে গিয়েছিল 18 লাখ কোটি টাকা, ডক্টর ইউনূসের 1.5 বছরে তা দাঁড়িয়েছে 23 লাখ কোটি টাকায়। অর্থাৎ মাত্র 18 মাসে 5 লাখ কোটি টাকার নতুন ঋণের বোঝা। আওয়ামী লীগ সরকার 18 লাখ কোটি টাকা ঋণ বাড়ালো কেন, কিভাবে, সেটিও একটু দেখার বিষয়। যে আওয়ামী লীগ সরকার যখন প্রথম দায়িত্ব নিয়েছিল 2009 সালে, তখন বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। আওয়ামী লীগ যখন দায়িত্ব ছাড়ে 15 বছরে ঋণ দাঁড়ায় 18,35,000 কোটি টাকা। অর্থাৎ 15 বছরে ঋণ বেড়েছে 15,58,000 কোটি টাকা। 15 বছরে 15,58,000 কোটি টাকা। আর ইউনূস সরকার 1.5 বছরে ঋণ বাড়িয়েছে 5 লাখ কোটি টাকা। আপনাদের একটু তুলনামূলক দেখা দরকার। আওয়ামী লীগ সরকার 2009 সালে যখন ক্ষমতা নেয় তখন 2,76,000 কোটি টাকা যে ঋণ, তখন বাংলাদেশের অর্থনীতি কি ছিল? তখন বাংলাদেশের অর্থনীতির সাইজ ছোট ছিল। তখন বাংলাদেশের অর্থনীতির আপনি বাজেটের কথা যদি চিন্তা করেন, তখন মাত্র 1,16,00,000 কোটি টাকা, মানে 1,13,000 কোটি টাকা। প্রথম বছর 2009 সালে যখন আওয়ামী লীগ প্রথম বাজেট করে তখন মাত্র 1,13,000 কোটি টাকার বাজেট ছিল। 2024 সালে আওয়ামী লীগ সরকারের সর্বশেষ যে বাজেটটি 8 লক্ষ কোটি টাকার। এই সময় এই 9 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের হাত ধরে বাংলাদেশের কি উন্নয়ন কম হয়েছে? বাংলাদেশের অর্থনীতির চেহারা পাল্টে গেছে। বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, এয়ারপোর্টে 3rd টার্মিনালের মতো সুদৃশ্য টার্মিনাল হয়েছে, রাস্তাঘাট ঝকঝকে হয়েছে, তকতকে হয়েছে, অর্থনীতির সাইজ অনেক বড় হয়েছে। 8 লক্ষ কোটি টাকার বাজেট দিয়েছে সেই সরকার। 15 বছরে 15 লক্ষ কোটি টাকা ঋণ করেছে। কিন্তু ইউনূস করেছে
দেড় বছরে 5 লক্ষ কোটি টাকা। ইউনূস কি অর্থনীতির সাইজ বাড়িয়েছিল? বাজেট কি 8 লক্ষ কোটি টাকা পার করে দিয়েছিল? না, বরঞ্চ আওয়ামী লীগ সরকারের সর্বশেষ যে বাজেট ছিল তার থেকে বাজেট কম ছিল। বিনিয়োগ, অর্থনীতি নতুন দেড় বছরে কি হয়েছে? কিন্তু 5 লক্ষ কোটি টাকা ঋণ বাড়াতে হলো কেন? এটি কিন্তু মোটা দাগের একটি প্রশ্ন। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রতিবেদনের শুরুতেই ডক্টর ইউনূসের একটি বিখ্যাত দর্শনের কথা বলেছে, দারিদ্রকে জাদুঘরে পাঠানো। কিন্তু বাস্তবতা কি বলছে? বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী ডক্টর ইউনূসের এই 18 মাসের শাসনামলে দেশে নতুন করে 30 লাখ মানুষ দরিদ্র হয়েছে। যে মানুষটি সারা বিশ্বে দারিদ্র বিমোচনে মডেল হিসেবে পরিচিত, গাল গল্প দিয়ে বেড়ান, তার নিজের দেশে কেন দারিদ্র বাড়ল? অর্থনীতিবিদরা বলছেন, রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের যে বিশাল সুযোগ তিনি পেয়েছিলেন তা কাজে লাগাতে তিনি ব্যর্থ হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল বায়েস প্রতিবেদনে উল্লেখ করেছেন যে প্রবাসী আয় ও রিজার্ভ বাড়লেও অর্থনীতির অন্য সব সূচক ছিল নিম্নমুখী। প্রবাসী আয় তো ডক্টর ইউনূস বাড়ানোর কোনো কৃতিত্ব নাই, আর রিজার্ভ বাড়ানোরও কোনো কৃতিত্ব নাই। আপনার ব্যয় নেই, আয় আসছে, রেমিটেন্স আসছে, রিজার্ভে সেটি জমা হয়েছে। ব্যয় আপনি কিভাবে করবেন? গত দেড় বছরে কোনো বৈদেশিক বিনিয়োগ হয়নি। মূল যে ব্যয়টা হয় বিনিয়োগে, মূলধনী যন্ত্রপাতি কিনতে হয় বিদেশ থেকে। গত দেড় বছরে মূলধনী কোনো যন্ত্রপাতি কেনা হয়নি, যার কারণে আপনি রিজার্ভের টাকাটা জমা হয়ে গেছে। আমাদের করোনা কালে যেমন ছিল, কোভিড কালে সেই সময়ও কিন্তু বিনিয়োগ হয়েছে। অথচ কোভিড কালের চেয়ে ভয়াবহ অর্থনৈতিক কাল ছিল ডক্টর ইউনূসের অর্থনৈতিক সময়। বিনিয়োগ আসেনি, শিল্প উৎপাদন কমেছে, যার সরাসরি ফল হচ্ছে বেকারত্ব ও দারিদ্র বৃদ্ধি। একটি দেশের মেরুদণ্ড হলো তার বেসরকারি বিনিয়োগ। প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালে জুন পর্যন্ত বেসরকারি খাতের গড় বিনিয়োগ ছিল জিডিপির 24%, কিন্তু 2025 সালের জুনে তা কমে দাঁড়ায় 22.48%। গত 4 দশকের মধ্যে বিনিয়োগের এই পতন নজিরবিহীন। কেন বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিলেন? কারণ ছিল আস্থার সংকট। শুধু যে বেসরকারি খাত তা নয়, সরকারি বিনিয়োগ বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের হারও গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছিল। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র 11%, অর্থাৎ সরকার টাকা খরচ করে উন্নয়ন কাজও করতে পারেনি। যখন উন্নয়ন কাজ থমকে যায় তখন নতুন কর্মসংস্থান তৈরি হয় না, আর মানুষ গরিব হতে থাকে। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি শুনলে আপনি চমকে যাবেন। বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এখন বিশ্বের সর্বোচ্চ। 2025 সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,44,515 কোটি টাকা, যা মোট বিতরণের প্রায় 35.73%। অথচ আওয়ামী লীগ আমলের শেষে এটি ছিল 20% ঘরে। অর্থাৎ মাত্র 1 বছরে খেলাপি ঋণ বেড়েছে আকাশচুম্বী হারে। আর সবচেয়ে বড় ধাক্কাটি হলো 23 লাখ কোটি টাকার ঋণের বোঝা। আওয়ামী লীগ সরকার 17 বছরে যে ঋণ রেখে গিয়েছিল 18 লাখ কোটি, ডক্টর ইউনূসের 1.5 বছরে সেই ঋণের পাহাড়কে নিয়ে গেছেন 23 লাখ কোটিতে। এই যে 5 লাখ কোটি টাকার বাড়তি ঋণ, এর সুদ গুনতে হবে আপনাকে এবং আমাকে। প্রশ্ন উঠছে, এই টাকা কোথায় গেল? যদি বিনিয়োগ না বাড়ে, উন্নয়ন কাজ না হয়, তবে ঋণের এই বিপুল অর্থ কোথায় গেল? বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে আরো কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এমনকি ডক্টর ইউনূসের নিজের প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। গ্রামীণ ব্যাংকের কর মওকুফ, গ্রামীণ গ্রুপের ঢাকা শহরে ইউনিভার্সিটি অনুমোদন, জনশক্তি রপ্তানির লাইসেন্স এবং ডিজিটাল ওয়ালেটের অনুমতি দ্রুততম সময়ে পাওয়া। প্রতিবেদনে বলা হয়েছে 18 মাস ক্ষমতায় থাকলেও তিনি দেশের গণমাধ্যমের মুখোমুখি হয়ে একটিও সংবাদ সম্মেলন করেননি, বরং বেছে বেছে পছন্দের বিদেশি বা দেশি সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন। 11টি সংস্কার কমিশন গঠন করে হাজার হাজার পৃষ্ঠার রিপোর্ট তৈরি করা হলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন ছিল নগণ্য।
উল্টো মব জাস্টিস, সংবাদপত্রে হামলা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা তার শাসন আমলকে প্রশ্নবিদ্ধ করেছে। ডক্টর ইউনূস সবসময় ৩ শূন্যের কথা বলেন: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। কিন্তু প্রতিবেদনের তথ্য অনুযায়ী তার আমলে দারিদ্র্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে এবং বিনিয়োগ কমেছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ভাস্কর্য বিনষ্টের সময় তার নীরবতা নিয়েও প্রতিবেদনে সমালোচনা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, যখন ডক্টর ইউনূস পুনরায় তার পুরনো আন্তর্জাতিক কর্মকাণ্ডে ফিরে যাবেন, তখন কি তিনি বিশ্বের কাছে এই ৩ শূন্য অর্জনের কথা দৃঢ়তার সাথে বলতে পারবেন? তার নিজের শাসনের এই ১.৫ বছরের ব্যর্থতা কি তার দর্শনের ওপর কালিমা লেপন করলো না? প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি আমাদের অর্থনীতির এক অন্ধকার দিক তুলে ধরেছে। 18 লাখ কোটি থেকে 23 লাখ কোটি টাকার এই ঋণ বৃদ্ধি সাধারণ মানুষের জন্য এক অশনি সংকেত। এই বিশাল ঋণের কিস্তি শোধ করতে গিয়ে আগামীতে দ্রব্যমূল্য বা ট্যাক্সের ওপর কী প্রভাব পড়বে তা সহজেই অনুমেয়। ডক্টর ইউনূসের পুরো শাসনকাল যদি ধরে ধরে তদন্ত করা যায়, রন্ধ্রে রন্ধ্রে এর অনিয়ম, দুর্নীতির নানা রকম চিত্র বেরিয়ে আসবে। আমরা প্রত্যাশা করতে পারি কিনা আমি জানি না। নতুন একটি সরকার গঠিত হয়েছে, সেই সরকার ডক্টর ইউনূস সরকারের নানা অনিয়ম, দুর্নীতির ব্যবস্থা নেবে কিনা। সবচেয়ে বড় প্রশ্ন, আমার দেশে অর্থনীতিতে বিনিয়োগ হয়নি, আমার দেশের অর্থনীতির চাকা সচল হয়নি, কিন্তু এই ১.৫ বছরে ৫ লাখ কোটি টাকা ঋণের বোঝা আমাকে কেন বহন করতে হবে এবং এই ৫ লক্ষ কোটি টাকা কোথায় গেল, এটির কি তদন্ত করবে নতুন সরকার? আমরা জানি না। আমরা দেখতে চাই সামনে কি ঘটছে। দর্শক, আপনারা কি মনে করেন? ডক্টর ইউনূস কি আসলেই সুযোগ হারিয়েছেন, নাকি সময় কম ছিল, নাকি দুর্নীতির পাহাড় গজিয়ে রেখে পাহাড় বানিয়ে বিদায় নিয়েছেন? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।